আপনি আনিস আলমগীর করেন নাই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাদি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে, কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে কি হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। হাদিটা কি? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হলো? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনোদিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, সে তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে, গণশত্রু বলা হচ্ছে, আমার হত্যা জায়েজ বলা হচ্ছে। এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন, যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে, কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে কি হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম, আমি আমি একটা বলি, রাজাকার আলবদর আল শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এটা কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে, ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত। এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুযায়ী হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি তাহলে আপনি 72 থেকে 75 কোলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? জান আপনি, আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে, যে আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করেনি বলছে। তো শমী কায়সার তো বলেনি না। আমার শমী কায়সার কি, দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয়, ভাই বোনের জমি জমার মধ্যে। শমী কায়সার এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে আপনি আরেকটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে,
আমি যা বলবো তাই করবে। এই দেশটা তো আমার করদ রাষ্ট্র, কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল? একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম সত্য এখন বের হয়ে আসতেছে, সেই সত্যটা কি ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায়, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমাদেরকে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করা চেষ্টা করা হচ্ছে। এটাও তো মানুষ বলছে যে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা আবার সোচ্চার হয়েছে, বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন, শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো। উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না, আসেন 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন AK-M ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান। আপনি কিভাবে বলতেছেন? এই যে আমরা যে ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি, কেন আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট, যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন? এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই 3 জনের স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্রের কোন রূপ অধিকার নেই। তাদের এখনই উচিত, এই জনগণ তাদেরকে বসাইছে, জনগণকে সমর্থন করে তাদের এখনই পদত্যাগ করা উচিত। আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন। তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব, আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন নাই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা, জেস মিল বলছে স্বাধীনতাকে এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না, এটা মানে স্বাধীনতা না। স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার ওই কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশ আইটি সেক্টরের মহানায়ক, সে বিপ্লবের ধারাকায়। আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি, ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা।
মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কোথাও আমাদের দুই ভাইয়ের মধ্যে তো এ কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া, এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র, এটার নাম স্বাধীনতা। ওইভাবে ন্যারেটিভ তৈরি করা, ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা, এর নাম সাংবাদিকতা না।